এবং যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনের আগে স্বস্তিতে প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সাময়িক মন্দা কাটিয়ে চাঙ্গা হচ্ছে অর্থনীতির চাকা। বছরের প্রথম 3 মাসে বেড়েছে জিডিপি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে। 143টি দেশ সমর্থন দিলেও বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েলি বর্বরতার নির্লজ্জ সমর্থক যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ফিলিস্তিনকে সদস্য পদ দিতে নিরাপত্তা পরিষদকে সুপারিশ করা হয়েছে। তবে ভোট দেওয়ার অধিকার না পেলেও এখন থেকে অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে সংস্থাটির সাধারণ পরিষদ। পূর্ণ সদস্য পদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। সেখানে ইতিবাচকভাবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদকে সুপারিশ করা হয়েছে। শুক্রবার সাধারণ পরিষদে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। 193টি সদস্য দেশের মধ্যে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র সহ 9টি দেশ। অন্যদিকে ভোটদানে বিরত ছিল 25টি দেশ। সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে। এছাড়াও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ভূখণ্ডটি, যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা। তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না। শুক্রবারের ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, প্রস্তাব পাশে প্রমাণ করে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে রয়েছে। অপরদিকে এই ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। গেল মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটোতে তা খারিজ হয়ে যায়। অন্তরা সেন, সময় সংবাদ। অনুপ্রবেশকারীরা মমতার ভোট ব্যাংক। অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেবে না বিজেপি। ভোটের জন্যই মমতা সিএএ আইনের বিরোধিতা করছেন। চতুর্থ দফার ভোটের আগে শুক্রবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে মমতার বিরুদ্ধে সমালোচনার তীর ছুঁড়লেন মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। জবাবে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতীয় জনতা পার্টি করেगी। অনুপ্রবেশকারীরা মমতার ভোট ব্যাংক। বিজেপি অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেবে না। শুধু তাই নয়, সিএ এর মধ্য দিয়ে প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন ভারতের নাগরিকত্ব পাবেন, সেটাও চান না মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাংকে খুশি করতেই এমন বিরোধিতা করছেন তিনি। তবে মমতার এই স্বপ্ন সফল হবে না। তাকে সব হিসেব বুঝিয়ে দেওয়া হবে। শুক্রবার ভোটের প্রচারে এভাবেই মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির হাই প্রোফাইল প্রচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ধমান ও নদিয়ায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নেন অমিত শাহ। তবে মমতার দিকে আক্রমণ ছোড়েন বর্ধমানের প্রচার সভা থেকে। घुसपैठियों को तो आप लाल जाजम बिछाकर स्वागत करती हो क्योंकि वो आपकी वोट बैंक है, मगर हिंदू, बौद्ध, सिख, शरणार्थी जो आए हैं इनकी नागरिकता का आप विरोध कर रही हो। मैं आपको बताता हूं, मेरे सामने जो हजारों लोगों का सैलाब है, ममता दीदी इस बार ये आपका हिसाब किताब करने वाला है। এদিকে বর্তমানে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামেন মমতার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিও। এ সময় অমিত শাহর মন্তব্যের পর পাল্টা তীর ছোড়েন তিনি। বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। মুসলিম দেখলে অনুপ্রবেশকারী, শিখ দেখলে খিলিস্তানি বলে তিরস্কার করে। ওদের বাংলার মানুষ ভোট দেবেন না। এর আগে নিজের আসন ডায়মন্ড হারবারের মনোনয়নপত্র জমা দেন তিনি।
13 মে ভারতের চতুর্থ দফার ভোট হচ্ছে 10 রাজ্যের 96 আসনে। তবে সবার নজর মমতার বাংলায়। এ দফায় বর্ধমান, আসানসোল, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং দুর্গাপুর এই 8 আসনে ভোট নেওয়া হবে। 2019 সালে নির্বাচনে 8 আসনের মধ্যে তৃণমূল 6টি এবং বিজেপি 2টি আসনে জয়লাভ করে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। নির্ধারিত সময়ের মধ্যেই মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিল ভারত। বিষয়টি এমন সময় এলো যখন ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির বৈঠক করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। মালদ্বীপে মুইজ সরকার ক্ষমতায় আসার পর মালে নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এসব পদক্ষেপ নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মালদ্বীপের শাসন ক্ষমতায় আছেন চীনপন্থী বলে পরিচিত মোহাম্মদ মুইজ্জু। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে নানা ইস্যুতে মালদ্বীপের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। এরই মধ্যে মুইজ্জু সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে ভারত সফর করলেন পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করেন বৈঠক। মুসা জমিরের এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের প্রচেষ্টা হিসেবে মনে করছেন অনেকে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মুসা জমির বলেন, মালদ্বীপের তরফ থেকে ভারতের বিরুদ্ধে যেসব অবমাননাকর মন্তব্য করা হয়েছে ভবিষ্যতে তা আর পুনরাবৃত্তি হবে না। এ সময় ভারতীয় পর্যটকদের আবারও মালদ্বীপ ভ্রমণের আহ্বান জানান। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় ভারত সফর করলেন যখন দেশটিতে থাকা সব সেনাদের সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। 10 মে ছিল সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন। এরই মধ্যে সব সেনাদের সরিয়ে নেওয়া হলো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট আগামী 1 জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন। সুপ্রিম কোর্ট শুক্রবার কেজরিওয়ালের জামিনের আদেশ দেন। এর আগে গত 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ভারত দলে শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড় অধ্যায়। বিশ্বকাপের পর তাকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেবে বিসিসিআই। নতুন কোচের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। তবে টি-20 বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে বদলে যেতে পারে দৃশ্যপট। গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সেরা ছন্দে থেকেও শিরোপা জেতা হয়নি ভারতের। প্রায় 1 যুগ কোনো আইসিসি ইভেন্টের ট্রফি জিততে না পারা দলে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে এরপর থেকেই নানা গুঞ্জন, এমনকি তাকে সরিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছিল। তবে তখন না হলেও আরও এক বিশ্বকাপের আগে আবারও আলোচনায় মেন ইন ব্লু বাহিনীর হেড কোচ। 2021 সালের নভেম্বরে রবি শাস্ত্রীকে সরিয়ে 2 বছরের জন্য রাহুল দ্রাবিড়ের কাঁধে ভারত দলের দায়িত্ব দেয় বিসিসিআই। ওয়ানডে বিশ্বকাপের পর আবারও 2024 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করে ক্রিকেট বোর্ড। তবে জুনের পর আর চুক্তির মেয়াদ বাড়ছে না রাহুলের। জুন পর্যন্তই আমাদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি রয়েছে। খুব শিগগিরই আমরা নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেব। আমরা দীর্ঘমেয়াদে একজন কোচ নিয়োগ দিতে চাই, অন্তত 3 বছরের জন্য। দ্রাবিড় চাইলে আবারও আবেদন করতে পারবেন। শুরু থেকেই দেশীয় কোচদের ওপর আস্থা রেখে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত মোট 27 জন হেড কোচের মধ্যে মাত্র 4 জনই ছিলেন বিদেশি। তবে সবশেষ 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়া শিরোপার স্বাদ পেয়েছিল সাউথ আফ্রিকান কোচ গ্যারি কার্স্টেনের অধীনে। ভারত 2013 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও জিতেছে জিম্বাবুয়েন কোচ ডুসান ফ্লেচারের আমলে। শিরোপা খরা কাটাতে এবারও বিদেশি কোচ আনা হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন কোচ ভারতীয় হবে নাকি বিদেশি সেটা আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা কমিটি। তবে যিনি আসুন সব ফরম্যাটের দায়িত্ব পালন করবেন। আমরা ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো ফরম্যাট ভেদে আলাদা হেড কোচ নিয়োগ দেব না। আর যিনি হেড কোচ হবেন তিনি ঠিক করবেন তার কোচিং প্যানেল কেমন হবে। রাহুল দ্রাবিড়ের অধীনে একবার করে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ খেলেছে ভারত, যার মধ্যে একমাত্র প্রাপ্তি 2023-এর এশিয়া কাপ ট্রফি। সামনে আবার শর্টার ফরম্যাটের আরও একটা বিশ্বকাপ। শিরোপা জিতলে বদলে যেতে পারে প্রেক্ষাপট। তাই এবারের আসরটাকে বড় চ্যালেঞ্জ হিসাবেই নেবেন রাহুল দ্রাবিড়। তামিম হোসেন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ফয়সাল আহমেদ পিয়াস। আপনাকে আবারও ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।